হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমরা অনেকগুলো ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ আমি বলি না, আমি সাকসেস স্টোরি বলি। অনেকগুলো সাকসেস স্টোরি বা স্ট্রাগল স্টোরি তোমরা দেখেছো উদয়ের এক ধরনের স্ট্রাগল স্টোরি রয়েছে, শম্ভুর এক ধরনের স্ট্রাগল স্টোরি রয়েছে। তোমরা দেখেছো একটা মেয়ের তার বয়স হয়ে যাচ্ছে, বিয়ে না করে যে রেলে পড়াশোনা করেছে এবং পরবর্তী সাকসেস পেয়েছে, যুথিকা। এবং আরো অনেক রয়েছে সাকসেস স্টোরি, এগুলো তোমাদের আমি তুলে ধরেছি, দেখিয়েছি। আজকে সেরকমই একটা সাকসেস স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার অত্যন্ত প্রিয় ছাত্র ইসাদুল। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি খুব লাইভ ক্লাস দেখতাম। প্রচুর লাইভ ক্লাস করেছে, মানে যে কয়েকটা স্টুডেন্ট, যেমন সুহাসকেও তো তুমি নিশ্চয়ই লাইভ ক্লাসে নিশ্চয়ই দেখেছো বারবার। তো ও চাকরি পেয়েছে, ও কলকাতা জোন থেকে পেয়েছে, ঠিক আছে। তো যারা লাইভে তন্ময় ঝাড়গ্রাম থেকে পেয়েছে, ও কলকাতা জোনে পেয়েছে। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে একে অপরকে। তোমরা প্রচুর লাইভ ক্লাস করেছো, মানে এরা সবসময় লাইভ ক্লাস করতো, সবসময় লাইভ ক্লাস কেন্দ্রে আমি দেখতে পেতাম। তো আজকে ও চেন্নাই জোনে সিলেক্টেড হয়েছে। কোন ট্রেড তোমার? আমার ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান ট্রেড মানে মোস্ট পপুলার একটা ট্রেড। তিনটে ট্রেড খুব পপুলার। একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, একটা হচ্ছে ফিটার, আর একটা হচ্ছে ওয়েল্ডার। এই তিনটে পপুলার ট্রেডের মধ্যে ও একটা পপুলার ট্রেডে, ইলেকট্রিশিয়ান ট্রেডে সিলেক্টেড। এবং বর্তমানে ওর কিন্তু জয়েনিং হয়ে গেছে। আগামীকাল ইন দ্য সেন্স, এটা আমি রেকর্ড করছি 11ই জুলাই, 12ই জুলাই ওর হয়তো রোজগার মেলাতে আমন্ত্রণ রয়েছে। এবং ওর আইসিএফ এ জয়েনিং স্পেশাল হিসাবে স্যার, ওখানে স্পেশাল ভাবে আমন্ত্রিত হয়েছে, মানে মন্ত্রীর কাছে তো 10 থেকে 12 জন যাবে, তো আর বাদ বাকি নিচে বসে থাকবে। তো 12 জনের মধ্যে আমাকে নিয়েছে ওখানে। 12 জনের মধ্যে ও রয়েছে, অর্থাৎ ওর যে র্যাঙ্কটা অনেকটা উপরের দিকে, মানে একদম প্রথম লটে ওর নাম রয়েছে। এই জন্যই মানে অল ইন্ডিয়াতে মনে হয় প্রথমে চেন্নাই জোনে জয়েনিংটা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আইসিএফ হচ্ছে, আইসিএফ প্রথমে একদম আইসিএফ প্রথমে প্রথম যে আছে। ডিপার্টমেন্টটা হচ্ছে, যে ডিপার্টমেন্টে মানে ফাইনাল প্যানেল বেরিয়ে গেছে। কলকাতা জোনেও ফাইনাল প্যানেল বেরিয়েছে, চেন্নাইতেও ফাইনাল প্যানেল, কিন্তু কলকাতা জোনে এখনো কিছু শুরুই হয়নি, কারণ কলকাতা সবার লাস্টে। আর মানে লাস্টে সাধারণত হয় আর কি, রেজাল্টটাও একদম লাস্টে মাঝরাতে দিয়েছিল যতদূর মনে পড়ছে। তো ওর আর কি আইসিএফ এ হয়েছে, এবং আইসিএফ প্রথমে জয়েনিং করিয়ে নিয়েছে। ওদের ডিপার্টমেন্ট ভেরিফিকেশন সব কমপ্লিট, এবং রোজগার মেলাতে অংশগ্রহণ করবে। এবং ও তার মধ্যে সিলেক্টেড 12 জন স্টেজে ওঠে, মন্ত্রীর হাত থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেয়, তার মধ্যে ও একজন। তো প্রথমেই বলবো যে কেমন লাগছে, প্রথমে বলো, প্রথম চাকরির জীবন কেমন লাগছে? অবশ্যই অবশ্যই, এটা তো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অল্প বয়সে পেয়ে যায় তাদের কি হয় বলতে পারবো না, কিন্তু আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, বিরাট একটা টার্নিং পয়েন্ট। মানে এখন আমার বয়স হচ্ছে 29+। হুম। তা এই বয়সটা আমরা তো বেকারটাকে আমরাই বুঝেছি, অন্যকে কিরকম বোঝে সেটা জানি না। এই বয়সে বেকারটা কি জিনিস সেটা আমরাই বুঝেছি। তো হট করে একটা প্যানেলে একটা সেকেন্ডের মাথায় বেকার থেকে সকার হয়েছে, এর মতো আনন্দ আর কি আর বলবো, প্রকাশ করা যাবে না। বেশ ভালো আনন্দ আছে। অনেকে বলবে যে কাজ হেন তেন, কাজ তো হতেই পারে, কিন্তু তার আগে যে কি অবস্থার পরিবর্তন, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার পুরো অবস্থা এবং ব্যাকগ্রাউন্ড পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। নিশ্চয়ই। দেখো, একটা সত্যি কথা তোমরাও জানবে নিশ্চয়ই, যে মধ্যবিত্ত জীবনকে, উচ্চবিত্ত নয়, মধ্যবিত্ত জীবনের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে কেবলমাত্র একটা সরকারি চাকরি। যেটা 12 ফেল মুভি থেকে আরম্ভ করে বিভিন্ন মুভিতে আমরা, এক্সপিরিয়েন্স মুভি, বিভিন্ন মুভিতে দেখেছি, যে মধ্যবিত্ত থেকে সেখান থেকে ওঠার একটাই রাস্তা, সেটা হচ্ছে চাকরি। কারণ সরকারি চাকরি করলেই লোক তোমাকে টেরা চোখে তাকাচ্ছে, তোমার মা বাবাকে টেরা চোখে দেখছে, তোমার ফ্যামিলিকে কেমন ভাবে একটা দেখছে, দূর এরা এদের কিছু হবে না। কিন্তু এই সরকারি চাকরিটাই তোমার জীবনযাত্রা, তোমার মানোন্নয়ন। হয়তো একটা ব্যবসায়ী সরকারি চাকরির থেকে অনেক বেশি ইনকাম করে, কিন্তু একটা সরকারি চাকরি মধ্যবিত্তর জন্য যে কি, সেটা এই মুহূর্তে বলে বোঝানো যাবে না। মানে সেটা বোঝানোর দরকারই নেই, সবাই জানে সেটা, ঠিক আছে। এবং ও একটা কথা বললো, সেটা হচ্ছে বয়সের কথা। ও বললো যে ওর 29 বছর বয়স। আমি একটু বলে রাখি, সুহাসেরও 30 বছর বয়স, শম্ভুরও এরকম কাছাকাছি বয়স। বলে ওরা প্রায় সমবয়সী, কিন্তু আমার কাছে একদম ধৈর্যবান একটি ছেলে এবছর চাকরি পেয়েছে। আমার থেকেও যার খানিকটা বয়স বেশি, তো সেই হচ্ছে দেবীচাঁদ মন্ডল। এসসি কোটায় চাকরি পেয়েছে। তবুও আমি বলবো, ধৈর্যকে আমি স্যালুট করি বারবার। ওর ইন্টারভিউ চ্যানেলে রয়েছে, কারণ ওর বয়স তুমি জানলে অবাক হবে, ইসাদুল নিশ্চয়ই দেখেছো, 35 বছর বয়স। হ্যাঁ মানে হ্যাঁ, 35 দেখেছি, ওটা আমি দেখেছি।
যাই হোক, আচ্ছা এবার তোমার আমি একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইবো, অর্থাৎ তোমার বাবা মা কি করে, তোমার ফ্যামিলি, তোমার স্কুলিং ইত্যাদি ইত্যাদি কোথা থেকে হয়েছে, তোমার বাড়ি কোথায়, সবকিছু যদি তুমি বলো। আমাদের ফ্যামিলি হচ্ছে মধ্যবিত্ত, চাষি ফ্যামিলি। আমার বাবা চাষবাস করতো। আর আমাদের ওখানে পলাশিতে বাড়িতে ওখানে একটা সুগার মিল আছে, এখন বন্ধ হয়ে গেছে। আমার বাবা ওখানে সুগার চাকরি মিল? করতো। হ্যাঁ, চাকরি বলতে বিশাল মাইনে ছিল না, ওই কোনো রকমই চলতো, ঠিক আছে তো। ওখানে চাকরি করতো আর চাষবাস করতো, এটাই হচ্ছে আমাদের মিডল ক্লাস ফ্যামিলি। আর আমরা হচ্ছে দুই ভাই, আমি হচ্ছি ছোট, আর আমার একটা দাদা আছে। তো আমরা দুজনে পড়াশোনা করেছি, করে করে পড়াশোনা করলে তার অনেক টাইম লাগে, একটা জিনিসের সবকিছু টাইম লাগে। তো আমাদের একটা নিশ্চয়ই পর্যায়ে নিশ্চয়ই। এসে দুজনেই বেকার হয়ে গেছিলাম, মানে ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আমিও বিটেক করছিলাম, ডিপ্লোমা করে বিটেক করছিলাম। তো দুজনেই কেউই চাকরি পায়নি, চাকরির অবস্থা তো খুব খারাপ না বাজার। তো দুজনেই চাকরি পায়নি, তো আমাদের দুজনের বয়সের গ্যাপ কত ফ্যামিলি, তোমাদের, মানে ওর বয়স কত, আমাদের তোমার দাদার বয়স? 3 বছর, 3 বছরের গ্যাপ, 3 বছরের। তার মানে একদম পিঠোপিঠি বলা যায়, 3 বছর মানে হ্যাঁ, একদম পিঠোপিঠি। পিঠাপিঠি, হ্যাঁ হ্যাঁ। তো দুইজনই খুব বেকার হয়ে গেলাম। তো এতে সবারই খুব আনন্দ, অনেকের কষ্ট হতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষেরই বিভিন্ন রকম কথা, যে এত পড়ে কি হবে, হেন তেন, ঠিক আছে। তারপরে বা কোম্পানির কাজে চলে যাও, এখানে থেকে কি হবে। হ্যাঁ, হ্যাঁ, এটাই ব্যাপার। তো লকডাউন পড়ে গেল, অনেক কোম্পানির কাজে যাওয়ার জন্য গেছিও, আমি 2-1 বছর করছি, কিন্তু আমি সেখানে আমার মন বলছিল যে না, আমি এখানের জন্য নয়। যে 12,000 15,000 স্যালারি, আর সেই খাটনি, তো সেই খাটনি তো দিন রাত খাটছি। তারপরে বিরাট খাটনি। ঠিক আছে, আমি প্রথম থেকে বলছি, যেটা হচ্ছে আমি 2010 সালে মাধ্যমিক দিয়েছি, হ্যাঁ। আর তারপরে 2012 সালে এইচএস, তারপরে ডিপ্লোমা করেছি 2014-17, তারপরে 17 পরে আমি বিটেক করেছি হচ্ছে 17-20। তো ওই যে 17 সালে আমি পাস আউট হয়েছিলাম, তখন আমাদের এলপি বার হয়েছিল 2018 সালে। তখন আমি এলপি ফর্ম ফিল আপ করি। মানে এলপি তুমি ফর্ম ফিল আপ করে আইটিআই তখন, করেছো, তারপর ডিপ্লোমা করেছো, তারপর না না, বিটেক করেছো? আইটিআই করিনি, আমি আইটিআই করিনি। আইটিআই প্রথমে করোনি ডিপ্লোমা আচ্ছা। করেছি। না, প্রথমে ডিপ্লোমা, তারপরে বিটেক। তো 2017 সালে আমি ওই 18 সালে যে ভ্যাকান্সিটা বার হয়েছিল, তখন আমি এলপি পরীক্ষা সবই পাস করেছিলাম। পাস করার পরে নাম্বারটা কম ছিল, আমার মেরিটে আসেনি। তো তখন দেখলাম যে আইটিআই ছেলেদের, যাদের আইটিআই করা আছে না, ওদের কম নাম্বারে বেশ চাকরি হয়েছিল। তখন কি করব, আবার আইটিআইও করে নিলাম। ওই লকডাউনের ভিতরে আইটিআই করে নিলাম, আর ওই 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 2 বছর আমি কোম্পানির কাজ করতাম, ঠিক আছে তো। আর আমার বলতে গেলে আমার ফ্যামিলির লোক, আমার বাবা মা হচ্ছে খুবই হেল্পফুল, কোনোদিন একটা কিছু বলেনি। অনেকের ফ্যামিলি তো বলে যে বয়স হয়ে গেলে, আমাদের দুজনকে কিছুই বলেনি। তো আমরা যা চাইতাম সব ব্যবস্থা করে দিত, যেমন করেই হোক। সে জমি অন্যের কাছে বন্ধক রেখে এসব করেও দিত আমাদেরকে। তারপরে ওটা তখন হয়নি, তারপরে কোম্পানি কাজ টাজ করার পরে আইটিআই কমপ্লিট হওয়ার পর 2024-এ ভ্যাকান্সিটা বার হলো। তখন আমার পড়াশোনা শুরু করলাম। এবার একটা জিনিস মনে হলো যে এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ওই 70 75 নাম্বারে কিছু হবে না, সবাই ওটা পাবে, তাহলে আমাকে এক্সট্রা আরো করতে হবে। তখন কোথায় পড়ি, তো এখন আর বাইরে যাওয়ার তো মতো তো আর বয়স ছিল না, বাড়িতে বসে যে কি হয়। তখন আমি ইউটিউব সার্চ করি, বা আমার অনেক বন্ধু সার্চ টার্চ করে, একজন আমাকে বললো যে সোমনাথ সোমনাথ দা বলে একজন আছে, ও ভালো পড়াচ্ছে, দেখ ওনার চ্যানেলটা। তখন আমি দেখলাম যে ভালোই লাগছে বেশ। তা মাত্র 1 মাস আমি করেছি, 1 মাসে আমার ভালো ডেভেলপ হয়েছে। সায়েন্সে আমি হয়তো এমনি পরীক্ষা দিলে 25 27 এর বেশি হতো না। তো দেখার পরে আমার মোটামুটি পুরো জিনিসটা, পুরো আমার একটু বেসিক ছিল, এবং এটা মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই হয়ে গেছিল। তো ওখানে 40-এর মধ্যে আমার 38 হয়েছিল। আর ওইদিকে ম্যাথ আর জিআই সবাই পারে, ওটা আমিও পেরেছিলাম, 50-এ 50। তো 38-এর মধ্যে দুটো কোশ্চেন মনে ইগনোর হয়েছিল ওইদিকে কোনো একটা, যে আমার 84 মতো এরকম হয়েছিল। তারপরে বেড়ে টেরে 88 বা এরকম কাছাকাছি হয়েছিল। তো তারপরে এই যে চেন্নাই ফাইনালিস্ট দিল, ওখানে দেখলাম নাম আছে, ব্যাস। তারপরে একটু একটু স্বস্তি পেলাম। আর 2023 সালে আমার দাদা ওই ইয়ের চাকরিটা পেয়ে গেছিল তখন। ওই যে সায়েন্সের একটা ছিল না, ওটা কোনটা টেকনিক্যালের বলো একটা তো? সায়েন্সের, ওইটা হচ্ছে, মানে রেলে কোন ডিপার্টমেন্টে বলো? না না না, ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশে।
ও আচ্ছা, ওই ডব্লিউপি ওয়্যারলেস অপারেটর। ওয়্যারলেস, হ্যাঁ। তো পরপর দুইজনেই দিয়ে পেয়ে গেলাম, এটাই হচ্ছে বিষয়। তার আমিও মানে পেলাম। তোমার দাদা তো পেয়েছে অনেক আগে। মানে না না, ও পেয়েছে ওয়্যারলেস অপারেটর 23-এর। 23-এর কথাই বলছি, 23-এর মাঝামাঝি হ্যাঁ সময় হ্যাঁ পেয়েছে। আর তুমি হম। এটা পেলে 24-এর ভ্যাকেন্সিতে। তার মানে এই পিরিয়ডে হ্যাঁ তোমার হ্যাঁ, তো আরো ডিপ্রেস হওয়ার কথা যে দাদা পেয়ে গেল, আমি পেলাম না। এটা আমি বলছিলাম, পেলাম না বলতে। হ্যাঁ, এটা হচ্ছে বড় ডিপ্রেশনের ব্যাপার, বাড়িতে একজন হ্যাঁ, পেয়ে গেল। কারণ এটা হম। খুবই ডিপ্রেশন। বাড়িতে একজন পেয়ে গেলে আরেকজন মানে ভীষণ, মানে ওই ভীষণ দিনগুলো পুরো নাভিশ্বাস হয়, মানে খুব, মানে কি নাবিশ্বাস। বলবো। হ্যাঁ, তারপর আমার বাবা মার প্রচুর টেনশন, তার কারণ ও বিয়ে থা করে নিয়েছে। হুম। ও, এবার বাবা মার বিষয়টা যদি একজন ভালো থাকবে আর একজন কমা হয়ে যাবে, এটা তো হতে পারে না, না। আরো টেনশন ছিল। তো আমি ওইসব কিছু মনে করিনি, আমি আমার মতো পড়াশোনা করতাম, আপনার ভিডিও দেখতাম, পড়তাম, এদিক ওদিক সেদিক বই টই কিছু দিয়ে এইটা, আমি ঘর থেকে বেরোতাম না। ওইসব দেখলে তো আমার হবে না, না। হুম। আর ভেরি গুড, এমনি ভেরি আপনার গুড। ভিডিও যে দেখবে তার মনে একটা সাহস লাগবে, একটা এনজয়মেন্ট। আপনি ক্লাস করান যেরকম, তারপরে ভালোভাবে কথাবার্তা, মানে কোনো গম্ভীরনেস নাই, এটাই হচ্ছে মেন কথা। মনে হবে না যে আমি ডিপ্রেশনে ভুগছি। একদম। তাহলে তোমরা তোমরা একদম নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করছো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হুম। তারপরে এবং আমি হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, এবং সেখান থেকে উঠে এসে দুই ভাই, এবং সব থেকে বড় কথা দেখো, ওরা কিন্তু দুই ভাই, ওরা কিন্তু দুই ভাই আজকে সিলেক্টেড। তার মানে ভাবো যে যে বাবা মা কষ্ট করে পড়িয়েছে তাদের আজকে কতটা গর্ব এবং আনন্দের দিন, যে এক হুম, ছেলে চেন্নাইতে আইসিএফ এ আর এক ছেলে ডব্লিউবিপির ওয়্যারলেস অপারেটরে। মানে ভয়ঙ্কর গর্ব। হ্যাঁ, মানে পুরো গ্রাম, বা গ্রামে বাড়ি নাকি হ্যাঁ হ্যাঁ মফস্বল হ্যাঁ, এরিয়ায় পুরো বাড়ি আছে? গ্রামে বাড়ি। এটা পুরো গর্ব তো গ্রামে বাড়ি, বটেই, মানে গ্রামে। পুরো, হ্যাঁ হ্যাঁ পুরো গ্রামে তো হই হই রব পুরো তোমাদের ফ্যামিলিকে নিয়ে, হ্যাঁ। যেটা হয় আর কি। এক বাড়ি থেকে হয়। দুটো ছেলে 2 বছর পর পর চাকরি, মানে ব্যাপার স্যাপার আলাদা। এটা হওয়াও উচিত। এটা হলে কি হবে, হুম ওর চারপাশে যে সমস্ত ছেলে মেয়েদের বাড়ির লোকে পড়াতে ভয় পায়, তারা মোটিভেট হুম হবে। তারা আজকে বলবে হুম যে হুম তোরাও হুম। পড়, ওদের মতো ইসাদুল বা তোর দাদা যে রয়েছে ওর মতো চাকরি পাবি। এই জায়গাটা হওয়াটা উচিত। হ্যাঁ। তারপরে স্যার আমার লক্ষ্য আচ্ছা, পাইলটের তুমি রেলের সাইকোটাও প্রিপারেশন আছে। কবে থেকে শুরু করেছো? আচ্ছা। ওই তো 2017 যখন ডিপ্লোমা পাস করি, তারপর থেকে আমার শুরু করা। এবার শুরু করেছি, করতে করতে ওই পরীক্ষাটা দিয়ে দিতে 2019 পর্যন্ত চলে গেছে। তারপরে মেরিটে বাদ গেলাম। তারপরে আমাদের ফ্যামিলিতে লকডাউন আসছে, ফ্যামিলিতে প্রচুর অভাব চলে এসেছে, তো যে কারণে আমি পড়াটা কিছুদিন 2 বছরের জন্য অফ রেখে আমি কোম্পানির কাজ করেছি। হ্যাঁ, কোম্পানিতে চাকরি করেছি 2 বছর। আর কি করবো, কিছু করার নেই। আর পাঁচ থেকে মানে কোম্পানি কি বাড়ির বাইরে গিয়ে না বাড়ি থেকে? না না, বাড়ির বাইরে গিয়ে আচ্ছা, তারপর? করেছি তো। করার আর একটা কারণ, আমার বাড়ির প্রেশার নয়, মানে আশেপাশে অনেকে জিজ্ঞাসা করে প্রেশার, কি ইঞ্জিনিয়ারিং করেছিস এখনো বাড়িতে বসে আছিস, এই সেই। হ্যাঁ, নিজেরও ভালো লাগতো না, ডিপ্রেশন লাগতো, আর কোনো পরীক্ষা ছিল না। তো কি করব, চলে গেলাম বাইরে। তারপরে করতে করতে তখন বুঝলাম যে এতে ভবিষ্যৎ নেই। বুঝতে তো পারি এতে কোনো ভবিষ্যৎ নেই, তার কারণ থার্ড পার্টির রোলে, তোমার থার্ড পার্টির আন্ডারে করতাম, বুঝলেন তো। সবই তো বুঝতে পেরেছি। তারপর কবে হ্যাঁ, ফিরে এলে বলো? আমি ফিরে এসেছি 2022 সালে। 22 সালে ফিরে এলে? ততদিনে দাদা তো ওয়েল হ্যাঁ, প্রিপেয়ার্ড। দাদা 22 তো কি সালে। বাইরে গেছিল? না না, ও বাড়িতেই থাকতো, বাড়িতে ও টিউশন বাড়িতে ফিউশন থাকতো। পড়াতো। আচ্ছা, আচ্ছা। ও এমনি ইয়ে তো, নন তারপর টেকনিক্যাল। 22 সালে ফিরে এলে প্রিপারেশন শুরু করলে? প্রিপারেশন শুরু করলাম 22 সালে, আমি আবার প্রিপারেশন শুরু করলাম, তবুও বাড়িতে একটু কষ্ট কষ্ট লাগছে। তাও কিছু করার নেই, আমার একটা জেদ আছে, যে আমি জানতাম যে এতদিন বার হয়নি, এলপি টেকনিশিয়ান ঠিকই বার হবে, হয় 23 সালে নয় 24 সালে, তো বার তো হবেই। তো মানে তখন আমি 24 বাইশ সালে সালে বাড়ি লোকসভা চলে ভোট, আসি। লোকসভা ভোট আছে। হ্যাঁ 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 হ্যাঁ। 22 সালে টুকটুক টুকটুক করে পড়তে থাকি, এদিক ওদিক থেকে টুকটুক করে পড়তে থাকি, পড়তে পড়তে তখন 24-এ ফর্মটা বার হলো, তখন থেকে আর একটু পড়াটা একটু জোর দিলাম। আর সেই সঙ্গে এই আপনার ভিডিওটা পেয়ে গেলাম। ওই লাইভ ক্লাস করতাম মাঝে মধ্যে, এই মাঝে মধ্যে রেগুলারই করতাম। আর দিনের বেলায় ওই বইটাই পড়তাম, ভাই আমার ম্যাথটা প্র্যাকটিস করতাম, যা হতো এরকম করেই চলে যেত। এরকম করতে করতে যা হোক, পরীক্ষাটাই ভালো হয়ে গেল, ব্যাস চাকরিটা হয়ে গেল। আর সেই সঙ্গে লোকো পাইলটের নাম্বারটাও ভালো হয়েছে, ওটা সাইকোটার জন্য আমি ছুটি অ্যাপ্লাই করেছি, দিচ্ছিল না, তবে হ্যাঁ, তুমি আজকে সাইকোটাও দেবে একদম। আজকে বললো যে দেবে, যেতে দেবে।
বাহ, ভেরি গুড, খুব ভালো লাগছে। সাইকোটাও দাও ভালো করে। হ্যাঁ ওটা হ্যাঁ মালদা হ্যাঁ, জোনে করেছো তাই তো? ওটা মালদা জানা করেছি। হ্যাঁ, তাহলে বাড়ির আর কাছে চলে আসতে পারবে যদি ওটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাড়ির কাছে। এবার দেখা যাক, সাইকোটা পাস করলে আশা করি হয়ে যেতে পারে, যা নাম্বার আছে মোটামুটি হয়ে যেতে পারে। ঠিক আছে। তো যাই হোক, এটাই আমি বলবো, দেখো ও কিন্তু টেকনিশিয়ানের জন্য প্রিপারেশন নিয়েছে, এবং সব থেকে বড় কথা যেটা বললো, যে দেখো ম্যাথ জিআইতে যে পরিমাণ প্রশ্ন আসছে তাতে কিন্তু অনেকেই পারবে, কিন্তু সায়েন্সটা, হুম কারণ ভিক্টরি এডুকেশনে আমার লক্ষ্যই ছিল বাংলা স্টুডেন্টদের হাত ধরে এগিয়ে দেওয়া। সেখানে বহু হুম স্টুডেন্ট কিন্তু সিলেক্টেড হয়েছে, ও জানে, ওর ব্যাচমেট ইন দ্য সেন্স আমার কাছে যারা পড়তো, ওরা হুম। সবাই কিন্তু ম্যাক্সিমাম ছেলেপুলে যারা আসতো লাইভ ক্লাসে, প্রত্যেকদিন লাইভ ক্লাস করতো, প্রত্যেকদিন পড়তো, তারা কিন্তু প্রত্যেকে মানে ম্যাক্সিমাম চাকরি পেয়েছে। এবং হুম। 24-এর গন্ডি পেরিয়ে ও কিন্তু 38-এর গন্ডিতে পৌঁছেছে, এবং ওর নিজেকে প্রস্তুত করতে পেরেছে মাত্র 1 মাসে। তার একটাই কারণ, আমাদের এখানে কিন্তু টু দি পয়েন্ট, বারবার বলছি, টু দি পয়েন্ট পড়ানো হয়। কখনো কিন্তু এমনটা না যে আহ, অগোছালো বা এক্সট্রা কঠিন করে কঠিন জিনিস বোঝাবো বা কঠিন জিনিস পড়াবো, বলবো যে এইখান থেকে প্রশ্ন আসবে, ভয় দেখাবো। ভয় দেখানোর কোনো জায়গা নেই, যেটা আসবে সেগুলোই করানো হয়, তাই না? হ্যাঁ, ভিক্টরি এখানে এডুকেশনের আপনার কাছে একটা জিনিস কি কি, বলবো। যে হুম। আপনার কাছে একটা জিনিস দেখেছি, যে কোনো জিনিস হচ্ছে সোজা সাপটা, মানে কোনো মানে ভিতরে কিছু আছে, বা অনেকের কি হয় মানে উপরে একরকম দেখাচ্ছে ভিতরে একরকম। আমি দেখেছি আপনার কাছে ওইটা নেই, এবারে সবই হচ্ছে যা হবে সামনাসামনি। এটাই খুব ভালো লাগে। আর অনেকের কি মানে উপরে একরকম দেখায় ভিতরে একরকম, ভয় লাগে। আর আপনাদের সেই ভয়টা এক্স্যাক্টলি। লাগেনি, মানে। এবং আপনার অনেক সততা আছে আমি দেখেছি। এরকম সততা পাওয়া মুশকিল আছে, তার কারণ এখনকার দিনে অনলাইনে বহুত রকম বহুত কিছু হচ্ছে, যে জন্য মানুষ অনলাইনকে ভয় পায়। তো আমি একদম দেখলাম, একদম আপনাকে বিশ্বাস করলাম এই কারণেই যে দেখলাম কথাবার্তা কথাবার্তা দেখে, মানে আপনি একটু খুব স্পিডলি কথা বলেন তো, তাই এরকম মানুষরা খুব হ্যাঁ। সহজ সরল হয়, আমিও এরকমই। না, এবং সব থেকে হ্যাঁ বড় হ্যাঁ। কথা যেটা আরেকটা আমি বিশ্বাস করি, মানে আমি নিজের প্রশংসা নিজে করছি না, তোমরাই বলবে, সেটা হচ্ছে আমি হুম প্রত্যেকটা হুম। স্টুডেন্টকে একটু গাইড করার চেষ্টা করি, কারণ আমার যেহেতু প্রত্যেকটা স্টুডেন্ট বিভিন্ন অবশ্যই জেলায় রয়েছে, অবশ্যই, হ্যাঁ। যে যেখানে সমস্যায় পড়ে আমি তাকে হেল্প আমার করার চেষ্টা করি। শুধু অবশ্যই তুমি না, আমাকে অনেক প্রত্যেকটা হেল্প করেছেন, স্টুডেন্টকে। হ্যাঁ। হ্যাঁ, যে তুমি যখন বলছিলে যে আমি ডিভিশন এসএমএস নিয়ে এটা করলে, করবো না হ্যাঁ ওটা করবো, কি করব বুঝতে পারছি না, হ্যাঁ হ্যাঁ। প্রত্যেককে, একটা স্টুডেন্ট ইডব্লিউএস নিয়ে সমস্যায় পড়েছিল, কেউ ল্যাসিক সার্জারি নিয়ে সমস্যায় পড়েছে, নানা রকম সে প্রবলেমের ঝুলি বললে হুম, ডিভির সময় মাথা খারাপ হওয়ার জোগাড়, বিভিন্ন জনে বিভিন্ন চলে হ্যাঁ। গেছে। আর ব্যাপারটা কি, এগুলো তো কাউকে বলতে পারছে না, অনেক জায়গায় পড়েছে, তারা তো ফোন তুলবে না। এই হুম আমি হুম একজন হুম আছি, সারাদিন স্টুডেন্টরা ফোন করছে। এই হুম গ্রুপে তো দেখেছো, তোমাদের তো গ্রুপ বানিয়েছিলাম হুম ডিভির জন্য, হুম, সারাদিন কত অবশ্যই। সমস্যা। কিন্তু আলটিমেটলি সবাই যতজন গ্রুপে ছিল সবাই সাকসেসফুলি হুম, ডিভি এন্ড মেডিকেল কমপ্লিট করে নিয়েছে। অবশ্যই অবশ্যই। তবে একটা কথা কি স্যার, আমি মানে এই বাইরে এসে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, যেটা অভিজ্ঞতা হলো আমার ভালো, যে বলো। মানে নন বেঙ্গলি যেটাকে বলে বিহারি বা অন্য কিছু, নন বেঙ্গলি, এই যারা হিন্দি ভাষাতে কথা বলে, এদের মধ্যে এত ইউনিটি আপনি কল্পনা করতে পারবেন না। মানে একজন প্রবলেম, আমি সবাই বারবার ঝাঁপিয়ে বলি, পড়ছে সেই নন প্রবলেমটা বেঙ্গলিদের ওঠানোর মধ্যে জন্য। ভয়ঙ্কর ইউনিটি, আর যেটা বাংলার আমাদের মধ্যে মধ্যে নেই। মানে বাংলার নিজে, স্টুডেন্ট না 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 না, নিজে বেঁচে গেলেই হয়ে গেল, নিজে বাঁচতে পারলে হয়ে গেল, আর কাউকে কিছু বলবে না। আর ওরা নিজে যেই পার হয়ে যাচ্ছে, অপরকে ডেকে 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 বলছে। তো এটাই দেখলাম এটা আমাদের, এটা আপনি একটু ঠিক করে দেবেন, পড়ান তো, একটু আমি তো এগুলো বলে প্রত্যেকটা বলে একটু ঠিক স্টুডেন্টকে করে বলেছি, দেবেন। আমি তোমাকেও বলবো, প্রত্যেক স্টুডেন্টকে বলেছি যে নিজে পেরেছো, অপর আর হুম, একজন থাকলে তাকে ভালো যুক্তি দেবে, তাকে তোলার চেষ্টা করবে, এবং অবশ্যই। আমি সেই কানেকশনটা করার ট্রাই করব তোমাদের মধ্যে। হুম যতগুলো আমি ইন্টারভিউ নিয়েছি সবাইকেই আমি এই কথাটা বলেছি, যে নিজে পেরেছো, প্লাস যখন অন্য কেউ তোমার আশেপাশে বা অন্য জায়গায় দেখবে যে অন্য কেউ যখন সেটা ট্রাই করছে, মানে তাকে ভালোভাবে বুঝিয়ে তাকে সঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই অনলাইনের অবশ্যই। দুনিয়ায় প্রচুর ভুল ভুল যুক্তি চলে। আমি হ্যাঁ রিসেন্টলি হ্যাঁ হ্যাঁ। দেখছিলাম একটা জায়গায় লিখছে যে এনসিআরটি লাইন বাই লাইন অনেকে পয়সা নিয়ে পড়ায়, এগুলো পড়ানোর কি যুক্তি আছে? যেখানে তুমি পরীক্ষা দিয়ে বা তোমাদের মতো স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো যে এনসিআরটি বইটাই দা কার্বন কপি অফ এক্সাম কোশ্চেন্স, ওটাই কার্বন কপি, ওখান থেকেই যা দিয়েছে দিয়েছে, কিন্তু তবুও এই ধরনের চলছে। কারণ কি, একটা একটা কোচিং এর অভ্যাস আছে যে কঠিন কঠিন জিনিস দেখিয়ে ছাত্রছাত্রীদের ভয় দেখাবে, তারপর দেখবে যে হুম পরীক্ষায় ওগুলো আসেনি, তারাও নেই, হুম স্টুডেন্ট মার খেয়ে বসে রয়েছে। হুম। হুম, তো সেই অবশ্যই। ইউনিটিটা বজায় থাক। প্রত্যেকটা স্টুডেন্ট যারা চাকরি পাবে আগামী দিনে, তারাও যদি কিছু জানতে চায় তোমাদের কাছে, তখন তোমরাও তাদেরকে ভালোভাবে গাইড করতে পারবে, এবং অবশ্যই। তোমরাও তোমাদের সিনিয়র যারা রয়েছে, তোমাদের যদি কোনো গাইড দরকার হয়, তারাও তোমাদেরকে
গাইড করতে পারবে। তো এইভাবেই এগিয়ে যাবে অবশ্যই। সবাই। ঠিক আছে, যাই হোক তুমি খুব ঘামছো। এখন কি ওখানে রুম রেন্টে নিয়েছো তাই তো? না না, রেন্ট এখনো নিতে পারিনি। মানে আমি যেহেতু সাইকোর জন্য বাড়ি যাবো, তো তো ওইটার জন্য দৌড়াদৌড়ি করছিলাম। আজকে আমি প্রায় 12টা থেকে প্রায় 4টা অবধি আমি ঘুরে ঘুরে এই অফিস ও অফিস ঘুরে 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 কোনো রকমে পেলাম। এবার সবাইকে ছাড়টা দিয়ে দিল, যাদের যাদের পরীক্ষা আছে যেতে পারবে বললো। তা ওইটা আমি দিয়ে এসে তারপরে রুম টুম ব্যবস্থা করো। আর এই আমি যাদের সঙ্গে আছি না, ওরা ওই বাইরে কাটে, বিহার ঝাড়খণ্ড। ওরা একটা রুম দেখেছে, ওখানেই থাকবো। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, এই যে তুমি যে ওখানে গেছো, ওখানে বাঙালি কতজন আছে, বাঙালি ছাত্রছাত্রী? বাঙালি আছে ইলেকট্রিশিয়ানে মোটামুটি, আইসিএতে আমি যেটা বলছি, আমার আইসিএ আমি দেখেছি প্রায় 8টা আছে। আর ওয়েল্ডারের সব থেকে বেশি আছে। ওকে, ঠিক আছে, ভালো থেকো। আমি এখানেই শেষ হুম। করছি। আর যারা প্রিপারেশন নিচ্ছে এখন, একটু অল্প ভ্যাকেন্সি রয়েছে বছর, বাট তবুও তো রেলওয়ে ক্যালেন্ডার প্রকাশ করেছে, আমরাও ট্রাই করছি যাতে অবশ্যই প্রতি বছর অবশ্যই অবশ্যই, হ্যাঁ। রিফর্ম চলছে। ওদের উদ্দেশ্যে কি বলবে বলো? ওদের অবশ্যই, মানে এবার যারা হয়তো 2-1 নম্বরের জন্য বাদ গেছে, হ্যাঁ, তাদের জন্য যেটা বলতে চাই যে এবার এখনো যদি তারা ধরে থাকে, ঠিকঠাক জায়গায় পড়ে, প্রতিদিন ক্লাস করে, মানে 100% হওয়ার চান্স আছে। আর যারা এখনো পড়াশোনা শুরু করেনি, তারা সঠিক জায়গা না পেলে হবে না, পরিষ্কার কথা। সঠিক গাইডনেস না পেলে কোনোদিনই সম্ভব নয়। তার কারণ এখনকার দিনের কম্পিটিশন সেই রকম লেভেলের হচ্ছে। মানে 2-1 নম্বরের জন্য চাকরি হচ্ছে, 2-1 নম্বরের জন্য চাকরি হচ্ছে না। তাহলে ওইটা 2-1 নম্বর বাড়াতে হবে, সেটা কিভাবে বাড়াতে হবে, সঠিক জায়গা বার করতে হবে। যেমন আপনার কাছে সায়েন্সটা পড়লে, যদি যদি কেউ আপনার কাছে পৌঁছাতে পারে আর ভালো করে পড়ে, তাহলে আমার মনে হয় সায়েন্সে ভালো ইয়ে হয়ে যাবে। আর ম্যাথ আর জিআই এটা তো সকলেই পড়ে এখন, ওইটাকে পারতেই হবে। ওইটা না পড়লে তো কোনো ইয়ে হবে না, চাকরির কোনো ভাবলে কারণ চলবে না। সায়েন্সটা শুধুমাত্র রেলের জন্য আলাদা, তো সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ সেটাকে হ্যাঁ টেকনিক্যালের জন্য হ্যাঁ, গাইড দিতে আর হবে। সায়েন্স, আর চাকরি দেবে সায়েন্স, মানে ওই এক্সট্রা নাম্বারটা, যে দু এক্স্যাক্টলি। তিন নাম্বার যার এক্সট্রা হয়ে যাবে, ওখানে 40 চাকরি দেবে। নাম্বার মানে 50% নাম্বার তো ওখানেই, 40 মানে তো 50% নাম্বার ওখানেই রয়েছে। হুম। হুম, যারা সায়েন্সে 35-এর নিচে, তাদের চাকরি হওয়া অসম্ভব। অসম্ভব, একদম অসম্ভব হ্যাঁ, ব্যাপার। যতজন চাকরি পেয়েছে সব 35, কেন সব 37 35-এর ওপরে। কারো 40-ও কাছাকাছি। হয়েছে, কারো আমার দুটো ভুল হয়ে গেছে, 38 হয়েছে, কারো 40-ও হয়েছে। এটাই বলবো আর কি। যাই হোক, আর তুমি ভালো আর থেকো। একটা জিনিস বলি, আর একটা জিনিস বলি, মানে এবার তো পরপর বার হচ্ছে, এদের তো সেই মানে ডিপ্রেশনটা আসবে না, সেই মানে এটা হ্যাঁ, আসবে না, এক্স্যাক্টলি। প্রত্যেক বছরে পাবে, এখানে তো আরোই ভালো। এবং আমি যেটা সবাইকে বলি যে একটা না হলে আরেকটা হবে। আর যে আজকে তুমি হুম। টেকনিশিয়ান পাও, তো গ্রুপ ডির জন্য খাটো না, গ্রুপ ডি পাও। গ্রুপ ডি আছে, গ্রুপ ডি তে হ্যাঁ। জয়েন করলে টেকনিশিয়ান পাবে, টেকনিশিয়ান লোকো পেলে পাইলট রেল আছে। বিভাগে ও তো টেকনিশিয়ান আইসিএফ পেয়েছে, তাও অফিস হ্যাঁ ছোটাছুটি করছে সাইকোটেস্ট দেওয়ার জন্য। কি দরকার ওর? হ্যাঁ দরকার কি হ্যাঁ, দরকার? ও বাড়ির কাছে আসবে তাই। বাড়ে গেছে, হ্যাঁ। একজন তারপরে চাকরি পাওয়া আপনার, ছেলে যদি এত চেষ্টা করতে পারে, তাহলে যারা বেকার রয়েছে তাদের তো মরণপণ লড়াই করা উচিত, মানে মৃত্যুর আগে হ্যাঁ পর্যন্ত হ্যাঁ, লড়াই করা উচিত যা পরিস্থিতি। অবশ্যই। আরে আপনি জানেন না, এখানে যারা আছে না, সব বই নিয়ে এসছে এনটিপিসি হুম, পরীক্ষার জন্য। ভাবো, কেউ বসে নেই, বই নিয়ে এসছে সবাই, যে বই পড়ে। ভাবো। তো এটাই চলছে। তো আমিও প্রত্যেককে হ্যাঁ বলবো যে সবাই এগিয়ে যাও, পড়াশোনা করো, কেউ কখনো থামবে না। ও তো থামবে না, ও তো কিছুদিন পর এলপি ট্রাই করার পর আবার এনটিপিসির জন্য পড়া শুরু করে দেবে, বা হ্যাঁ হ্যাঁ, হায়ার লেভেলের অবশ্যই। জন্য, বা ওদের যে তোমার হচ্ছে প্রফেশনাল যেই জন্য পড়বো, হ্যাঁ, যেইটা আমার স্যার কিছু নাম্বারের জন্য হলো না, ওইটা আমি পরের বার চেষ্টা করবো। যেই সিভিটি টু একদম দিয়েছিলাম আমি, আমার কিছু নাম্বার কম হয়েছে, মানে পারিনি হয়তো, এবার এবার চেষ্টা করবো। আর ডেফিনেট। দেখা যাক তারপরে কি। ঠিক যতদিন আছে, বয়স আছে স্যার, পড়েই যাবো আর একদম যতদিন বয়স থাকবে হ্যাঁ ততদিন পড়াশোনা করে যাবে, তারপর হ্যাঁ দেখা যাবে কি হয় না হয়। ঠিক আছে, হুম, তো যাই হোক, ভালো ঠিক। থেকো, অনেক আশীর্বাদ রইলো, শুভকামনা রইলো তোমার হ্যাঁ, নেক্সট জীবনের আপনিও ভালো জন্য। থাকবেন, হ্যাঁ। একদম। আর চারপাশে যখনই ছোট ভাই বোনেদের দেখবে, তাদেরকে সঠিক গাইড করার চেষ্টা করো যে অবশ্যই এমটেক অবশ্যই করে লাভ অবশ্যই, নেই, আইটিআই করে রেলের পরীক্ষা দাও, তাতে লাভ হবে, একদম হ্যাঁ বাস্তব কথা। অবশ্যই, ঠিক হ্যাঁ আছে, বাস্তব। তো এইভাবে এগিয়ে যাও, ভালো থেকো। আর কালকে রোজগার মেলা রয়েছে, ঠিক আছে, ছবি পাঠিও আমাকে, আমিও দেবো, যাতে সবাই ওকে দেখে ওকে আরো ওকে, মোটিভেট। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে, ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে ওকে, স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর তোমরা যারা ভিক্টরি এডুকেশনে ভর্তি হতে চাও, বা ভিক্টরি এডুকেশন চ্যানেলটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ক্লাসগুলো কিন্তু দেওয়া রয়েছে, ক্লাসগুলো দেখবে। এবং
আগামী দিনে তোমরাও আমার সঙ্গে কিন্তু এভাবেই বসে থাকবে, যেভাবে ও বসে রয়েছে। আমিও স্যার আমিও বলে দিচ্ছি যে যারা এই ভিডিওটা দেখবে একবার যদি ভর্তি হও তো ভালো, 3 ক্লাসগুলো দেখবে, তাতে উপকার হবে, অনেক উপকার হবে। থ্যাংক ইউ তোমাকে। ঠিক আছে।